17 দফা অনিয়ম এবং যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক না করতে পারার জেরে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এবার 2014 সালের প্রাথমিক টেট মামলায় সেই একই সমস্যার সামনে এসছে বিচারপতি রাজশেখর মন্তার এজলাসে। শুক্রবার ওই মামলায় বিচারপতি পর্যবেক্ষণ সিবিআইয়ের রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পাস করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না। বিচারপতির প্রশ্ন, সেক্ষেত্রে ওই পরীক্ষা কি আদৌ বৈধতা থাকতে পারে? বিচারপতি মন্থা জানতে চেয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনো আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে? সেই তালিকা জমা দেওয়া সম্ভব কি না তাও জানতে চেয়েছেন তিনি। এর পাশাপাশি তাঁর পর্যবেক্ষণ, টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে? আদালত অবশ্যই সব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, বরং পর্ষদসহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে। জুন মাসের শেষে ফের এই মামলার শুনানি হবে। এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মনে করেন, কারা টেট পাস করেছিলেন এবং কারা টেট পাস করেননি তা পর্ষদ বলতে পারছে না। তার ফলে এখনও পৃথক করে দেখা সম্ভব নয়। তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাস ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয়। 2016, 2020 এবং 2022 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন 2014 সালের টেট উত্তীর্ণরাও। মূলত প্রাথমিক শিক্ষা পদের চাকরির আবেদনের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক, কিন্তু 2014 সালের টেট নিয়ে বিস্তর অভিযোগ আছে। সেই পরীক্ষার উত্তরপত্র পাওয়া যাচ্ছে না বলেও আইনজীবীরা জানিয়েছেন। আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও বহু প্রশ্ন উঠেছে। সেই সব সওয়াল জবাবের ভিত্তিতেই বিচারপতি মান্থা তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলেছেন। তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন এসেছে, তেমনি ওই উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানিরও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিচারপতি মান্থার লিখিত নির্দেশ বলছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল তা জানা প্রয়োজন। কেন 2017 সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ সিট বলল, এবং কেন 2022 সালে তাকে ডিজিটাইজড ডেটা বলল, তারও উত্তর প্রয়োজন। কেনই বা টেন্ডার ছাড়াই এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে বরাত দেওয়া হলো এবং কিসের ভিত্তিতে সেই বরাত দেওয়া হলো? সিবিআই তদন্তে যা উঠে এসেছে তার সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানও জানতে চেয়েছে আদালত। আদালতের লিখিত নির্দেশে আরও প্রশ্ন তোলা হয়েছে, যেমন এস বসুরায় অ্যান্ড কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকায় পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন? আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না? সব নিয়ম মেনে স্ক্যান করা হয়েছিল কি না তাও নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, 12,35,000 উত্তরপত্রই স্ক্যান করা হয়েছিল। তার কারণে 2017 সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল। সব উত্তরপত্রে স্ক্যান করা না থাকলে প্রায় 13 লক্ষ উত্তরপত্র থেকে একটি উত্তরপত্রের প্রতিলিপি তৈরি করা কার্যত অসম্ভব। সিবিআই জানিয়েছে এস বসুরায় অ্যান্ড কোম্পানি প্রায় 8,000 উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে সরবরাহ করেছিল। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে এভাবে বেছে বেছে দেওয়া সম্ভব নয় বলেই আদালত মনে করে। 752 জন পরীক্ষার্থীর ফলাফলে প্রথম স্থগিত রাখা হয়েছিল এবং পরে পাস হিসেবে দেখানো হয়। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে তাও সম্ভব হতো না। সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে 2,830 জন পরীক্ষার্থীকে বাড়তি 1 নম্বর দেওয়া সম্ভব হতো না বলে মনে করছে কোর্ট। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর
একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।